আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ২০২৬ ব্যাচের মানুষজন। আজকে এই ভিডিও কনটেন্টের মধ্যে আমি তোমার সাথে তোমার ঢাবি ক ভার্সিটি ক ইউনিটের বিশেষ করে ঢাবি ক স্পেসিফিকভাবে বলতেছি। এটার প্রস্তুতির এ টু জেড লিটারেলি একেবারে মানে একেবারে শুরু থেকে ধরো কে পরীক্ষা দিতে পারবে, কার পরীক্ষা দেওয়া উচিত থেকে শুরু করে এক্সাক্ট টাইম ম্যানেজমেন্টটা কেমন হওয়া উচিত, কেন ফেইল এত বেশি, পাস এত কম, মানে পুরো জিনিসটাই আশা করি মানে আমি তোমার ঢাবি ক এর ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো এখানে আমি একটা বেসিক ওয়ার্নিং দিব যে কন্টেন্টটা একটু লেন্দি হবে। কন্টেন্ট লেন্দি হওয়ার জন্য আসলে আমারই লস, কন্টেন্টের রিচ কম থাকে। কন্টেন্ট লেন্দি হইলে ফেসবুকে তো আরও কম থাকে, ইউটিউবে তাও থাকে। বাট মজাদার বিষয় হচ্ছে যে আমি এতটুকু অ্যাসিওর করতে পারবো তোমাকে, তুমি যদি ২৬ ব্যাচের মানুষ হয়ে থাকো এবং ঢাবি ক যদি তোমার প্ল্যান এ হয়ে থাকে তাহলে তো অবশ্যই সাথে সাথে যদি একটা প্ল্যান বিও হয়ে থাকে তোমার বা অপশন বি হয়ে থাকে ঢাবি ক, তাহলে এই পুরো ভিডিওটা দেখো। তুমি তোমার ফুল যত সকল কোয়েশ্চেনারিজ এখন অ্যারাইজ করতেছে এবং সামনে তুমি যে সকল জিনিসপাতি ফেস করতে চলেছো এ টু জেড উত্তর ইনশাল্লাহ পাবা। শুরুতে অনেক সময় নিয়ে নিলাম বোধহয়, চলো আমরা আমাদের মেইন কন্টেন্টের মধ্যে ঢুকি। প্রথমত কথা হচ্ছে আমরা কারা পরীক্ষা দিতে পারবে। এবার ২০২৬-২৭ সেশনে কোনো স্পেসিফিক চেঞ্জ হয় না, জাস্ট পরীক্ষাটা আগাইছে এবং সেটাও আমরা জানি ১২ই ডিসেম্বর হচ্ছে আমাদের পরীক্ষার ডেট ঢাবি ক ইনশাল্লাহ। তো আমরা বিভাগীয় সকল শহর থেকেই পরীক্ষা দিতে পারবো। তুমি ঢাকার হলে ঢাকাতেও পরীক্ষা দিতে পারবা অথবা অন্যান্য যে কোনো বিভাগীয় শহরেই পরীক্ষা দিতে পারবা। ওটা তোমার লিস্ট দেওয়া আছে সার্কুলারের মধ্যে, ওটা দেখলেই পারবা। বা এর আগেও আমি একটা ভিডিও দিছি এটা নিয়ে, ওখানেও বলে দিছি। এবং কারা পরীক্ষা দিতে পারবে, আমার তো একটা রেজাল্ট রিকোয়ারমেন্ট লাগবে। তো রেজাল্ট রিকোয়ারমেন্টটা রিমেন্স সেম অ্যাকচুয়ালি। সেটা কত ছিল ভাই বলো তো? ৩.৫ করে লাগবে আমার এসএসসি এবং এইচএসসি বোথ দুইটাতেই, হ্যাঁ। আর টোটালে লাগবে হচ্ছে আমাদের ৮। তো অনেকেই কমেন্ট করো ভাই আমার এখানে হচ্ছে ৫ এবং ৫ এসএসসিতে হচ্ছে ৫ এবং এখানে হচ্ছে আমাদের ৩.৫, এইচএসসিতে ৩.৫ মতন আসতে পারে, আমি কি পরীক্ষা দিতে পারবো? উত্তরটা তো সিম্পল না বাবা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অবশ্যই পারবি, এখানে জিজ্ঞাসা করার কি আছে? তোকে তো বলেই দিলাম যে ৩.৫ করে দুইটাতেই লাগবে, মানে ৩.৫-এর কম হওয়া যাবে না। আর ওভারঅল মিলে হচ্ছে ৮ হইতে হবে, তোর তো ৮.৫ হচ্ছে এবং ৩.৫-এর কম নাই কোনোটাতেও, পরীক্ষা দিতে পারবি। ওকে, সো বেস্ট কেস সিনারিও বা ওয়ার্স্ট কেস সিনারিও আমরা এগুলো নিয়ে চিন্তা করতেছি বেসিক্যালি। চান্স পাওয়া মানুষজনের ম্যাক্সিমামই নর্মালি দেখা যায় যে হচ্ছে রিকোয়ারমেন্টে আটকায় না, টু বি অনেস্ট। তার মানে এই না যে যারা রিকোয়ারমেন্ট নিয়ে একটু চিন্তা করতেছে বা ভাবতেছে তারা চান্স পায় না, এরকমটা ভাইবো না, আমরা গালিও দিও না শুধু শুধু। ঠিক আছে, আমি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার বলতেছি। এবং আমি আরেকটা কথা বলে দিই, দেখবা হচ্ছে যে এখানকার টপ 200 ঢাবিতে ভর্তি হবে না। এটা থাকবে হচ্ছে মানে খুব ভালো মেডিকেলিয়ান অথবা থাকবে হচ্ছে বুয়েটিয়ান অথবা ইঞ্জিনিয়ারিং প্যাশনেট মানুষজন, এরকম কিছু, বুঝছো? এরা ঢাবিতে দেখা যাবে ভর্তি হবে না। এটা টপ 200 থেকে 500 পর্যন্ত থাকে। দ্যাটস ওয়াই ঢাবিতে অবশ্যই ওয়েটিং টান দেয়। এবং আমাদের ১৮৫১টা সিটের বিপরীতে বিপরীতে মোরলেস 995 9995 বা 10K এরকম পরিমাণ তুমি হচ্ছে কি পাবা, মানে তার ওয়েটিং লিস্টটা সহ আর কি প্রকাশ করা হবে এমন। এটা কিভাবে হয় ওখানে যাচ্ছি একটু পরে যাই, ধীরে 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 আগাই। তাহলে বুঝতে পারছো কারা পরীক্ষা দিতে পারবে। ওই রিকোয়ারমেন্টটা ফিল আপ করলেই সে পরীক্ষা দিতে পারবে এবং তার রেজিস্ট্রেশনটা ২০২৬ হওয়া লাগবে, অর্থাৎ কোনো সেকেন্ড টাইমার হওয়া যাবে না, ২৫ হওয়া যাবে না, ২৭ তো হয়ই নাই। ওকে, এরপরে আসো কাদের অবশ্যই ট্রাই করা উচিত। ফার্স্ট অফ অল যাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করতেছে তাদের মাস্ট ট্রাই করা উচিত। যাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করে, ঢাবি পরীক্ষা জীবনে একবারই ভাই, সো আমি বলবো অবশ্যই ট্রাই করা উচিত। আমি তোমার সামনে একটা জলজন্ত উদাহরণ যে ঢাবিতে পড়ার জন্য মোটেও মন স্থির করে রাখে নাই, বুঝছো? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল আমার, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টই ছিলাম। সো মানে এমন আমার সাথে অনেক ফ্রেন্ড ছিল যারা বুয়েট সার্কুলার প্রকাশ করার পরে বুয়েট পরীক্ষা দিতে পারে নাই, দ্যাটস ওয়াই সে ঢাবিতে সুইচ হয়েছে। বাট আমি বুয়েটও পরীক্ষা দিতে পারছিলাম, আমার বুয়েট প্রিলি ক্লিয়ার ছিল। রিটেনের ভিতরে ১৬০০ আমি ছিলাম হচ্ছে ৭১ মতো, আর ১৬৩১ আর কি সিট শেষ হয়ে গেছিলো। সো হোয়াট এভার ইট ইজ, রিটেনের ভিতরেও এরকম অবস্থা ছিল, ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। বাট আমার ঢাবিটা ক্লিয়ার ছিল। ঢাবিতে ভর্তি পরীক্ষা দিয়ে আসার পরেই মোটামুটি ছিলাম যে আশা করি ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, কারণ আমি লেজিট পরীক্ষাটা ভালো দিছিলাম এবং আমার সিরিয়াল ছিল এখানে ১২৩১। ওকে, যাই হোক, আসো আমি যেটা বলি কাদের অবশ্যই ট্রাই করা উচিত সেটাও নিশ্চয়ই উত্তরে পাইছো যে ভাইয়া যাদের রিকোয়ারমেন্ট ফিল আপ হবে তারা অবশ্যই ট্রাই করবা, মাস্ট। মেডিকেল প্রিপারেশন নাও, সমস্যা নেই। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, সমস্যা নেই। মানে মেন ফোকাসে নিয়ে রাখছো ঢাবি ক যাদের মেন ফোকাস, তাহলে তো কোনো কথাই নেই, অবশ্যই মাস্ট ট্রাই জিনিস। এখন প্রিপারেশন নেওয়া শুরু করব কিভাবে, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এবং এই একটা ট্র্যাক মানে এটা আন্ডু করা যায় না ভাই, যে ধরো তুই প্রিপারেশন নিতে 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 এত দূর আসলি, এরপরে এসে আবার জিরো থেকে কোনোভাবে একটু ভুল হয়ে গেছে, ভাই ভুল হয়ে গেছে একটু জিরো থেকে শুরু করি, না, এটা পসিবলই না। এখানে আন্ডু রিড হয় না, এটা ইররিভার্সেবল প্রসেস, লিটারেলি এটা রিভার্সেবল প্রসেস না ফার্স্ট অফ অল। তাই শুরুটা করতে হবে এক্স্যাক্ট
যেভাবে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো সেটাকে টার্গেট রেখেই। এখন কথা হইলো ভাই আমি দাগাবো কি, আমি কিসের প্রিপারেশন নেব, পিসিএমবি এ কয়টাই কি দাগাবো? টু বি অনেস্ট আমাকে যদি বলো আমি বলবো হ্যাঁ। তুমি দেখবা প্রত্যেকটা মেডিকেল প্রিপারেশনের সাথে দেখা যায় ভার্সিটি ম্যাথ যুক্ত করে, প্রত্যেকটা সব জায়গাতে আমরাও করছি, আমাদের হালকা কোর যে মেডিকেল ব্যাচ আছে সেখানেও ভার্সিটি ম্যাথ ভার্সিটি ফিজিক্সও যুক্ত করছে এক্সট্রা করে। আবার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটি বায়োলজি যুক্ত করে প্রত্যেকটা ক্ষেত্রে। কেন? কারণ এতে সবার সব যে প্রিপারেশন নেবে সবাই তো আর ওই মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে পেয়ে যাবে না। তাহলে অপশন বি হিসেবে ঢাবি থাকবে একটা মাস্ট, এবং ওখানে স্পেসিফিক বায়োলজি ক্যান করে, ওখানে স্পেসিফিক ম্যাথই ক্যান করে। কারণটা হলো তুমি জানো পিসিএমবি দাগাও, মজাদার বিষয়। তুমি চাইলে তোমার ফোর্থ সাবজেক্টটার বদলে ফিজিক্স কেমিস্ট্রি তো মাস্ট, ম্যাথ আর বায়োলজির যে ফোর্থ সাবজেক্ট তোমার সেটার বদলে বাংলা বা ইংরেজি দাগাতে পারো। সেক্ষেত্রে আমি পার্সোনালি প্রিফার করবো বাংলা না দাগাইতে। বাংলা ওয়াজ টু মাচ হার্ড অ্যাকচুয়ালি বিগত সকল বছরে, তো ইংরেজি দাগাইতে পারো। বাট সব থেকে সেফেস্ট অপশন হচ্ছে পিসিএমবি করা। তাহলে তুমি সকল সাবজেক্টের জন্য এলিজেবল হবা, যেটা আমি করছিলাম। আমার কিন্তু বায়োলজির অবস্থা প্রচণ্ড বাজে ছিল, শোচনীয় ছিল, এবং আমি যেহেতু বুয়েট প্রিপারেশন নিয়েছিলাম পুরোটা, তাহলে পিসিএম ছিল হচ্ছে আমার একমাত্র স্ট্রং জোন বলো বা সব থেকে মজাদার জায়গা। বাট আমি তোমাকে একটা জিনিস অ্যাসিওরও করতে পারি, ঢাবির বায়োলজি কোয়েশ্চেন এমন আহামরি কঠিন হয়ে যায় না যে সেখানে ভালো একটা মার্ক ওঠানো পসিবল হয় না। আমি সব থেকে বেশি ভালো মার্ক পাইছিলাম ঢাবিতে ম্যাথে, তারপরে পাইছিলাম বায়োলজিতে, তারপর কেমিস্ট্রিতে, তারপর ফিজিক্সে, বুঝছো? আর ঢাবির ফিজিক্স, মাই গড, মানে বিগত বছরগুলা থেকে অন্তত আল্লাহর ওয়াস্তে যা করতেছে, যা খেলা দেখাচ্ছেন ভাই, মানে এমন একটা অবস্থা আসলে। যাই হোক, এটা দেখলেই তুমি বুঝতে পারবা কোশ্চিন পাইলেই। চলো আমরা বলছি যে আসলে শুরু করব কিভাবে প্রিপারেশনটা। দেখো তুমি এইচএসসি এক্সাম দিছো, তাও কম্বাইন কোয়েশ্চিনে, তোমার বেশ কিছু অংশ হয়তো বা গ্যাপ আছে, ইনকমপ্লিট হয়ে আছে, বাট স্টিল তোমার মাইন্ডসেটটা হইতে হবে কি গ্যাপ আছে কি ইনকমপ্লিট হয়ে আছে সেটা জিনিস না, টার্গেটটা হচ্ছে এখন আমাকে শুরু করতে হবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস উইথ নোট, অ্যাডমিশন ক্লাস উইথ শর্ট নোট মাস্ট। প্রত্যেকটা ক্লাসকে ভাইয়া নোটে রূপান্তর করবা, এটা তোমার শেষ দিনের হাতিয়ার। এটা বিশ্বাস করো, আজকে আমি বললাম, এটা তোমার যে কি পরিমাণে কাজে লাগবে এটা তুমি এখন বুঝতেছো না, জাস্ট এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস যাক বুঝতে পারবা। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা খাতা থেকে সুন্দর করে নোটটা করবা, যেন তোমাকে যখন কেউ বলে প্রিপারেশনে, তখন ভাইয়ার স্লাইড না খোঁজা লাগে, ভাইয়ার শর্ট নোট খোঁজা না লাগে, ভাইয়ার দেওয়া পিডিএফ খোঁজা না লাগে, তোমার কাছে যেন ওই হাতিয়ারটা থাকে। এটা ছিল আমার একটা অন অফ দ্য মোস্ট স্ট্রং পয়েন্ট বলতে পারো। আমি প্রত্যেকটা জিনিসের নোট করে রাখতাম। ইভেন আমি বায়োলজি পড়তে শুরু করছিলাম হচ্ছে বোধহয় মোরাললেস হচ্ছে যে 17 কি 18 দিন আগে থেকে আমি তখনও নোট করতাম স্পেসিফিক ছোট্ট ছোট্ট করে বায়োলজিরও। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক। ঢাবির যেহেতু তুমি 26-এর, তোমার মিনিমাম টার্গেট থাকবে 2020 পর্যন্ত কোয়েশ্চেন মাস্ট সলভ করতে। বাট এখানে একটা প্যারা আছে, স্পেসিফিকভাবে 26 ব্যাচের জন্য যে প্যারাটা, সেটা হচ্ছে ভাইয়া 25 থেকে 21 পর্যন্ত, 2025 থেকে 21 পর্যন্ত কিছু অধ্যায়ে তুমি কোয়েশ্চেনই পাবা না। ওয়াই? কারণ তারা শর্ট সিলেবাসে ছিল, বাট তুমি হচ্ছে ভাই ফুল সিলেবাস, রাইট? তুমি ফুল সিলেবাস। সো তোমাকে সবসময় যে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে, এটা কখনো সাল ওয়াইজ না। আবারও বলতেছি, কি বলতো, কখনো সাল অনুযায়ী কোয়েশ্চেন ব্যাংক না, যে ভাই আমি 2024 সালের কোয়েশ্চেন সলভ করতেছি না। তুমি চলে যাও হচ্ছে টাইপে, টাইপে কোনো একটা চ্যাপ্টারের ভিতরে টপিকে ঢোকো, যে চ্যাপ্টারের ভিতরে 10টা বা 12টা টপিক আছে। বিশেষ করে আমাদের যে কিউএন এর অ্যানালাইসিস যে মেগাবুকগুলো রয়েছে, কেমিস্ট্রি অ্যানালাইসিস মেগাবুক ভার্সিটি কয়ের জন্য, ওটা সকল ভার্সিটির জন্য, ঢাবির ককে প্রথম প্রায়োরিটিতে রেখে সকল ভার্সিটির জন্য। ওইখানে একটা চ্যাপ্টারের ভিতরে প্রথমে টপিক দেওয়া, ওই টপিকের থিওরি দেওয়া, তারপরে সেখানকার কোয়েশ্চেন দেওয়া। ওই কোয়েশ্চেন যদি 24-25 এসে থাকে, যদি 25 মানে 24-25 এসে থাকে সেটার কোয়েশ্চেন দেওয়া আছে। তোমরা তো 26-27, 25-26 এসে থাকলে সেটার কোয়েশ্চেন দেওয়া আছে। যদি শর্ট সিলেবাসে থাকে তাহলে নিশ্চয়ই 19-20 আসছে, বা তার আগে আসছে, যবে আসছে তবের কোয়েশ্চেন দেওয়া। সো এটা একটু মাথায় রেখো, তোমার যেহেতু ফুল সিলেবাস, সো তুমি অ্যাডমিশন কিউবিতে যেন এই ধোকাটা না খাও। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো স্ট্যান্ডার্ড এক্সাম। আই অলওয়েজ প্রেফার অফলাইন। তোমার কাছে যদি সুবিধা থাকে তাহলে অফলাইনে যে এক্সাম দাও। আর এখানে যে অ্যাডমিশন ক্লাস না, এটা আমি বলবো পার্সোনালি অনলাইন, অনলাইন। এখানে আনবিটেবল একটা অপশন হচ্ছে উদ্ভাস। আমি জানি আমি একটা প্ল্যাটফর্ম থেকে কথা বলতেছি, বাট আমি একেবারে বলে দেবো খুব ক্লিয়ারলি কেন বলতেছি। ওরা কোয়েশ্চেন সেটই করে এরকম হার্ড, আর আমি পার্সোনালি এই জিনিসটাকে খুব বেশি খারাপ আকারে দেখি না, যারা অন্তত নিজের সাথে নিজে পেরে উঠতে পারে। তুমি হার্ড কোয়েশ্চেনে এক্সাম দিতে দোষের তো কিছু নাই। মনোবল হারিয়ে যাচ্ছে, কেন হারাবে? তুমি তো জানোই যে এটা হার্ড, রেজাল্ট খারাপ আসবে, কম আসবে, সমস্যা কি তাহলে? সমস্যা তো নাই। ওর থেকে ইজিয়ার কোয়েশ্চেন দিলে তো আরামসে পেরে যাবা। যে আল্লাহর বান্দাগুলা ধরো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন দেয়, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং উইকলি দেয়, ওকে ভার্সিটিতে না বসাও, ও বলবে ও মাই গড এ তো স্বর্গ চলে আসলাম, এমন একটা অবস্থা। আর যে ভার্সিটির প্রিপারেশন নিচ্ছে, ওর ভার্সিটি এই ইউনিটের কোয়েশ্চেন দেখার পরেও কিন্তু ওর একটু দোটানা লাগে, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের হার্ডশিপের লেভেলটা একটু আলাদা, অ্যাজ ইউজুয়াল আমরা জানি সবাই।
তো ওইটা নিয়ে আমরা পরের কথা বলি, ওটা নিয়ে দরকার নাই এখন। স্ট্যান্ডার্ড এক্সাম অফলাইন, যদি ভৌগোলিক অবস্থানগতভাবে সুবিধা থাকে। আমরা যে বেসিক্যালি হচ্ছে যে ভার্সিটি এ ইউনিটের ফুল প্রোগ্রামটা যে রান করি হালকেনস্টাইন থেকে, এখানে এই জিনিসগুলোকে এরকমভাবে সাজানো, এবং এরবার এই বছর বিশেষ করে বেশ কিছু এক্স ফ্যাক্টর যুক্ত করা হয়েছে। ওটা আমি দেখাবো, একটু পরে দেখাচ্ছি এক্স ফ্যাক্টরগুলো কিভাবে তোমার আলাদা রকমভাবে কাজে লাগবে, আলাদা রকমভাবে। এই যে এখানে ধরো কিছু কথা আছে আমার, মানে ভার্সিটি ইউনিট প্রিপারেশনের জন্য কিছু স্পেসিফিক বিষয় আছে, সেটাকে বোঝানোর জন্য আমি এখানে দিব। ওকে, এখানে আসো, আগে শেষ করি এই অংশটুকু। এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সাম দিলা, তারপরে রিপিটেড রিভিশন। এটা হচ্ছে সব থেকে ক্রুশিয়াল মোমেন্ট। তোমার সিলেবাসই শেষ হবে না যে তুমি রিপিটেড রিভিশনের জন্য একটা চিন্তাও করতে পারবা, বাট এটা করতে হবে, এটা করতে হবে। রিপিটেড রিভিশন মানে হচ্ছে একটা সাইক্লিক পর্যায়ে থেকেও তোমাকে বারবার রিভিশনে আসতে হবে। তুমি আজকে যা পড়ছো, পরের দিন যা পড়ছো, পরের দিন যা পড়ছো, এটা উইকলিতে যায়, পরে মান্থলি করে। অফলাইন এক্সাম উদ্ভাস কিন্তু এই প্যাটার্নটাই ফলো করে, ডেইলির পরে উইকলি, উইকলির পরে মান্থলি, তারপরে হচ্ছে যে ওই আধা আধা পুরো, মানে পুরো একটা পার্টের আধা নেয়, তারপরে ওই ফুল পার্ট নেয়, এরকম করে। ওটা বেটার অ্যাপ্রোচ তোমার, ওটা তো এক্সাম নেওয়ার অ্যাপ্রোচ, তোমার রিভিশনের অ্যাপ্রোচটাও যেন ওরকমই থাকে। ক্লিয়ার? বুঝাইতে পারছি তো বোধহয়? ওকে, এরপরে আসো আমি তোমাকে বিষয়ভিত্তিক একটু কথা বলি, যে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা কি করব। প্রথমত যদি আমি একেবারে ধরে ধরে আগাই, তাহলে প্রথমেই বলবো আমি ভাইয়া ফিজিক্স। ফিজিক্সের মেইন যে কাজ, তোমার কাছে যদি একাডেমিক নোট থাকে তাহলে আলহামদুলিল্লাহ, একাডেমিক নোট খুবই ভালো হয়। একাডেমিক নোট যদি এখন না থাকে তাহলে আলাদা করে বানানোর কোনো দরকার নেই, বই লাগবে, কিছু করার নেই, অ্যাডমিশনের প্রিপারেশনের বই লাগবে। এক্ষেত্রে আমি বলবো আমাদের যে কিউএন অ্যানালাইসিস মেগা বুকগুলো রয়েছে, সেই মেগা বুকগুলো নিতে পারো। একবার এক সেট নিলে তোমাকে ইনশাল্লাহ আর অন্য কোথাও কোনো কিছু নিতে হবে না। কেন লাগবে? কারণ অ্যাডমিশন বুকটা আমার লাগবে, কারণ ওইখানকার শুরুতেই যে নোট প্লাস শর্ট ট্রিক প্লাস যে থিওরিটুকু আছে, ওটুকু কম্প্যাক্ট করে সাজানো রে ভাই, ওটুকু আমার লাগবেই। ওটুকু ছাড়া তো আমি হচ্ছে যে আমার প্র্যাকটিসে যেতে পারবো না, অ্যাপ্লিকেশনে যেতে পারবো না। এরপরে চলে যাব হচ্ছে আমি একাডেমিক নোট যেটা করলাম, ক্লাস। ভাইয়া একেবারে আল্লাহর দোহাই লাগে, 14 ঘন্টা 16 ঘন্টার ক্লাসগুলো এখন আর কইরো না। তুমি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিচ্ছ না, যদি solely নিয়ে থাকো, তার মানে খুব সত্য কথা হচ্ছে তোমার বেসিক, মানে একেবারে, মানে কি বলবো, মানে তুমি ফিজিক্সের আইনস্টাইন না, বুঝছো? ওকে, যদি না হয়ে থাকো তাহলে তোমার এখন যেটুকু জানা দরকার, যে কতটুকু তোমার মাথায় রাখা লাগবে, অতটুকুই ধরে রাখতে হবে। তুমি যখন যে টপিকটা পড়তেছো বা যে টপিকটা গুরুত্বপূর্ণ, সেটা ফুল বেসিক দিয়ে পড়ো, আমার কোনো সমস্যা নেই। বাট অতিরিক্ত অপ্রয়োজনীয় অমুক জিনিস সলভ তমুক জিনিস সলভ করতে যাও না। তুমি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাকে একটা জিনিস উদাহরণ দেখাই। ধরো আমার যে ভার্সিটি ইউনিটের প্রিপারেশন, ধরো আমার ওয়েবসাইটে যদি আসো, আমাদের ভার্সিটি এ ইউনিট, ভার্সিটি ক, হ্যাঁ, এই যে ভার্সিটি এ ইউনিট প্রিপারেশনের প্রোগ্রামটা হচ্ছে এখানে আমি ধরো হচ্ছে গুণগত রসায়নেরই ক্লাস নিলাম। আমি তোমাকে এখানে ডেমো ক্লাসটা দেখাই, এই ইউনিটের কেমিস্ট্রি ফার্স্ট পেপার, যদি এখানে মৌলের পর্যায়বৃত্তের ক্লাস দেওয়া। আচ্ছা, যাই হোক, তো ধরো এখানে বেশ কিছু কোয়েশ্চেন সলভ দেখবা, কুয়েটের কোয়েশ্চেন সহ দেওয়া আছে। হ্যাঁ, থাম কথা কম বল। আচ্ছা, আয়নীকরণ শক্তি, কুয়েট কোয়েশ্চেন। টু বি অনেস্ট, উইদাউট ক্যালকুলেটর কুয়েট কোয়েশ্চেন সলভ করা কোনো মানেই নাই ভার্সিটি ইউনিটে, স্টিল ওখানে দেওয়া, তুমি এটাকে চাইলে স্কিপ করতে পারো, দরকার নেই। সিরিয়াসলি বলতেছি আমি, দরকার নেই ওটা। কেন দরকার নেই? কারণ তোমার ওই কুয়েটের কোয়েশ্চেন অন্তত ঢাবি কথায় আসবে না। কেন আসবে না? কারণ ওটা ক্যালকুলেটর সহ কোয়েশ্চেন ভাই, তুই উইদাউট ক্যালকুলেটর কেমনে এটা করবি? বুঝতেছিস? অ্যাটলিস্ট ফিজিক্সের পোর্শনে কখনোই না। সো অ্যাটলিস্ট আমাকে বুঝতে হবে আমাকে কতটুকু করতে হবে। আমি ফুল কেমিস্ট্রির অংশটা যেমনভাবে সাজাইছি, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার উইদাউট জৈব রসায়ন 4 পার্টে, বাদ বাকি প্রত্যেকটা চ্যাপ্টারকে 4 পার্টে, জৈব রসায়ন ছিল নাকি কত, 4 পার্টে না, আরও বেশি পার্টে ছিল বোধহয়। আচ্ছা, আমাকে একটু দেখতে হবে বোধহয়, হোয়াট এভার। জৈব রসায়ন রিভিশনে 4 পার্ট ছিল, অ্যাডমিশনে বোধহয় আরও বেশি ছিল, 12 আর 8 পার্টে ছিল বোধহয়। যাই হোক, যেটা বলতেছিলাম তোমাকে, এক একটা লেকচারকে কোয়ান্টিফাই করা হয়েছে এরকমভাবে যেন খুব স্মুথলি তুমি ক্যাচ করতে পারো, ধরতে পারো, শেষ করতে পারো। শেষ, এক কথায় শেষ। এখন ফিজিক্সের কথাও সেম, জিপ্রান ভাই ওরকমভাবে ক্লাস নিছে তোমার, ওই ক্লাস কমপ্লিট করতে হবে, অ্যাডমিশনের বইয়ের ওখানটুকু কমপ্লিট করতে হবে, প্র্যাকটিসটুকু কমপ্লিট করতে হবে। ফিজিক্সের জন্য সিম্পল জিনিস হচ্ছে এই। তুমি কি এখন বই পড়বা? পড়তে পারো যদি সময় থাকে, পড়তে পারো যদি তোমার বেশি পড়ার মতন চিন্তাভাবনা থাকে, মানসিকতা থাকে, এবং সেক্ষেত্রে আমি বলবো দাগানো বই, শুধু বইও না, দাগানো বই। কারটা পড়বা? আমির হোসেন স্যারের পড়ো, সমস্যা নেই। শাহজাহান তপন স্যারের পড়ো, সমস্যা নেই, এনাফ। ওকে, কেমিস্ট্রি হাজারি স্যার, এর বাইরে কিচ্ছু না। রসায়ন আচ্ছা, হাজারি স্যার দাগানো। ওকে, ডান, এটুকু কমপ্লিট করলাম। এরপরে নিজের নোট না থাকলে ওই যে অ্যাডমিশন বইয়ের যে নোট, সেইটা, ক্লাস, এই ডান। ম্যাথ
কেতাব স্যার বা এসইউ আহমেদ স্যার। ওকে, ম্যাথ কমপ্লিট করার পরে ম্যাথের ক্ষেত্রে আমাকে মাথায় রাখা লাগবে আমি যে ম্যাথের থিওরিটিক্যাল পোর্শনগুলো রয়েছে সেই থিওরিটিক্যাল পোর্শনগুলোর প্রত্যেকটা থিওরি যেন আমার ক্লিয়ার থাকে। কারণ ম্যাথের ভিতরে 15টা ধরো এমসিকিউ আছে, এই 15টা এমসিকিউর ভিতরে অনেক কয়টা এমসিকিউ ডিরেক্ট সূত্র থেকে থাকবে, অনেক কয়টা এমসিকিউ ডিরেক্ট বইয়ের ম্যাথ থেকে থাকবে, ডিরেক্ট বলতে একটু চেঞ্জ হবে, অনেক কয়টা এমসিকিউ তুমি অপশন টেস্ট করে উত্তর করতে পারবা। কারণ না হলে তো 15টা ম্যাথ করতে তো তোমার মিনিমাম হচ্ছে 20 মিনিটের বেশি সময় লাগবে রে ভাই, বুঝতেছো না? ধরতে পারতেছো কি বলতেছি? তোমার যেখানে একটা কোয়েশ্চেন সলভ করতে মাত্র 45 সেকেন্ড এমসিকিউ, ঢাবিতে একটা এমসিকিউ সলভ করার জন্য ম্যাক্সিমাম টাইম হচ্ছে 45 সেকেন্ড। যেহেতু তুমি হচ্ছে যে 45 মিনিটে 60টা এমসিকিউ সলভ করো, তাহলে সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট অনেক বড় ইস্যু। ফিজিক্সেও ম্যাথ আছে, কেমিস্ট্রিতেও ম্যাথ আছে, ম্যাথে তো পুরাই ম্যাথ। ধরতে পারতেছো? বুঝাইতে পারছি কি বলছি? সাথে সাথে হচ্ছে মাথায় রাখবা ম্যাথের ক্ষেত্রে মাস্ট অনুশীলনী, অনুশীলনী এমসিকিউ, এমসিকিউ যে পার্টটা মাস্ট। ওকে, এরপরে যদি বায়োলজি চলে আসি, আমি বায়োলজির মেজর জিনিসটা হচ্ছে ভাইয়া, বায়োলজির দুইটা জিনিস করলে তুমি ফুল ইনশাল্লাহ ঢাবির বায়োলজি কমন পাবা। সেটার প্রথম জিনিসটা হচ্ছে, অবশ্যই এত সহজ না, হার্ডই হবে যেহেতু সব কমন পাবা মাত্র দুইটা জিনিস করলে। এক, দাগানো বই, কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড না, দাগানো বই মেডিকেলের থেকে কম, মেডিকেল থেকে কম অবশ্যই। মেডিকেলে অনেক দাগানো ইনফরমেশনই পড়া লাগে, বাট ভার্সিটি দাগানো ইনফরমেশন এত বেশি লাগে না। দাগানো বই পড়তে হবে আমাদের, কার? আবুল হোসেন স্যার, গাজী আজমল স্যার, ডান। এর পাশাপাশি আমাকে যেটা করতে হবে, কোশ্চিন ব্যাংক, নট অনলি ঢাবি, অল ইনক্লুডিং ম্যাট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল, তোমার হচ্ছে যে অন্য যে কোনো ভার্সিটি ইউনিটের গুচ্ছ থেকে শুরু করে যত জায়গাতে বায়োলজি কোশ্চিন আসে, ওই বায়োলজি কোশ্চিন ব্যাংক কমপ্লিট করতে হবে। আমি এই দুটোই করছিলাম, সত্য কথা, আমি এই দুটোই করছিলাম। তাও দাগানো বইয়ের উপর আমার দখল খুব একটা বেশি হয় নাই, বাট এই যে কোশ্চিন ব্যাংক, এই কোশ্চিন ব্যাংক আমি করছিলাম। বুঝাইতে পারছি? সো ঢাবি ক প্রস্তুতি শুরু করতে হবে এক্স্যাক্ট এরকমভাবে। এখন একটা এক্স্যাক্ট বা প্রপার রুটিন, তুমি ধরো হচ্ছে অনলাইনে ক্লাস করে যে যখন অফলাইনে এক্সামটা দিচ্ছ, তখন তুমি তখনই মিলবে যদি সম্পূর্ণটা রেকর্ডেড আকারে অলরেডি তোমাকে অফার করে দেওয়া হয় এবং তুমি নিজেকে পড়ার টেবিলে অন্তত বসাতে পারতেছো। কারণ তুমি জানো লাইভ ক্লাস করলে সময় নষ্ট হবে, কোথাও গিয়ে ক্লাস করলে সময় নষ্ট হবে, এবং বেসিক্যালি অফলাইন কোচিংয়ের ভিতরে তুমি যদি যে ক্লাস করো, তুমি উইথিন 2 উইকস বুঝে যেতে পারবা যে এখান থেকে তোমার প্রফিট কতটুকু আসতেছে, আদৌ এটা প্রাইস টু পারফরমেন্স ঠিক হচ্ছে কিনা। দ্যাটস ওয়াই আমি নিজেও যখন হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো পুরো দেশ ঘুরছি, উদ্ভাসে ক্লাস নিয়েছি পুরো দেশ, তো দেখা গেছিলো শেষের দিকে কেন মানুষজন যে কমে যায়, ঠিক তেমনই আবার হায়ারার্কিক্যালি বেড়ে যায় কখন জানো? মেডিকেল পরীক্ষাটা হয়ে যায় যখন, রেজাল্টও দেয় না, পরীক্ষাটা হয়ে যায় জাস্ট, দেখবা যে আরও 4-5টা করে প্রত্যেকটা ব্রাঞ্চে 4-5টা করে ব্যাচ শুরু হয়, কি ভার্সিটি ক্র্যাশ কোর্স, ভার্সিটি না স্পেসিফিক ঢাবি ক। আশা করি সাবজেক্ট ওয়াইজেরও বিষয়টা বুঝাইতে পারছি যে কিভাবে আমাকে বিষয়ভিত্তিক আগাতে হবে। আমি যদি এরপরে যাই, ঢাবি ক ভর্তি পরীক্ষার জন্য কিছু স্পেসিফিক জিনিসপাতি আছে যেটা মাস্ট বি আমাদের, তুমি চাও না চাও মেনটেন করতে হবে। ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা মানে তোমাকে অবভিয়াসলি এই জিনিসটাতে এখন থেকেই খুব ভালো ইফোর্ট দেওয়া শুরু করতে হবে। কোশ্চিন ব্যাংক যা করতেছো ভাইয়া, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটা জিনিস চেষ্টা করো হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে সলভ করার। হ্যান্ড ক্যালকুলেশন মানে হাতেই যেন ক্যালকুলেট করতে পারো তুমি। অপশন টেস্ট করো। হ্যান্ড ক্যালকুলেশনের কিছু বেসিক টেকনিক আছে। আমি ওই তোমাদের আগের বছর 25 ব্যাচের জন্য একটা সিরিজ শুরু করছিলাম, সেটা হচ্ছে সবার উত্তর মেলে না, আমার উত্তর মেলে, মারুফের ছবি দিয়ে আর কি। যাই হোক, তো অপশন টেস্ট কিছু মেথড আছে, সব কিছুতে থামাই গেলে আমরা অ্যাজাম্পশন মেথডে যাব, আমরা অ্যাজিউমও করতে পারি। তো এটার অ্যাকুরেসি কম, বাট কাজ করে না এমন না, বুঝছো? তো এই যে কাজগুলা, এই কাজগুলা এখন থেকে তোমাকে প্র্যাকটিসে নিতে হবে। আমরা এই ফুল সিরিজটা চালু করবো এবং এটা আমাদের পেইড ব্যাচে আমরা স্পেসিফিক একটা সেকশন হিসেবে যুক্ত করছি। আমি যদি তোমাকে নিচে নামাই, এই যে দেখো এক্স ফ্যাক্টর ফর ভার্সিটি এ ইউনিট, এটা যুক্ত করলেই দেখবা এখানে দেখো হ্যান্ড ক্যালকুলেশন অপশন টেস্ট, জিনিসগুলো আসা শুরু করবে দ্রুতই। আমরা ক্লাসের ওই জিনিসটাকে পুরো গুছাই ফেলতেছি। এখনই তো আর তোমার অর্থনৈতিক রসায়ন, কর্মমুখী রসায়নের ক্লাস লাগতেছে না, বাট স্টিল আমরা এখন ওটাও দিচ্ছি। তাকে ক্লাসটা কমপ্লিট করে আমি এখানে হচ্ছে হাত দিব। রিটেন স্পেশাল ক্লাসেস, এই জিনিসটা অলরেডি আমাদের নেওয়া আছে, আমরা অ্যাড করাই ফেলবো রিটেন স্পেশাল ক্লাসেস রেডি করে। আচ্ছা, কমন আসবে এটা 10 ডেজ, এটা এক্স্যাক্ট ভার্সিটি প্রিপারেশনের 1 মাস আগে আমরা যুক্ত করব, যদিও নামটা হচ্ছে 10 ডেজ ভার্সিটি ইউনিট প্রোগ্রাম। ওখানে আমরা স্পেসিফিক কিছু ভিডিওস দিব অ্যানালাইসিস করা, যে এই টপিকগুলো মাস্ট পড়বা, মানে অলরেডি তুমি দাগানো বা গচ্ছিত টপিক পড়তেছো তার ভিতরকার ইম্পর্টেন্ট টপিক, রিভিশন করার টপিক। কারণ অবভিয়াস পরের দিন পরীক্ষা হলে আগের রাতে তুমি কতটুকু পড়বা এটা কিন্তু অ্যানালাইসিস করেই বের করতে হয়। তুমি চাইলেও তো সবই দেখে যেতে পারো না, তাহলে কিছু জিনিসকে অবশ্যই দেখে যেতে হয়, ওই জিনিসগুলো এগুলোর ভিতরে থাকে। এই এক্সপেক্টেডগুলো তোমরা এবার পাবা আমাদের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের মধ্যে স্পেসিফিকভাবে। ওকে, সো যারা যুক্ত হতে চাও তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, ওই লিঙ্ক থেকে দেখবা যেই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেই ডিসকাউন্ট কুপনটা ইউজ করলে ভালো একটা ডিসকাউন্ট পাবা। ওকে, যেহেতু এখনও একেবারে পুরোপুরি পরীক্ষা থেকে শেষ হয়ে যায়নি বা উঠে আসতে পারোনি, বাট স্টিল
স্টিল আগায় থাকতে হবে, কিচ্ছু করার নেই, কারণ মানে একদল অলরেডি শুরু করে ফেলছেই। সো এখানে শুধু ভালো করলে হয় না, অন্যের থেকে ভালো করতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে দেখো ভাই, পারলেই হয় না, যেটা যেটা বলে রাখছি আসলে, এটার মুদ্রা কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টে অমানসিক দক্ষ হইতে হবে যাকে বলে, মানে কেমন হয়ে গেল কথাটা, যাই হোক, বাট জিনিসটা এমনই। আমি তো বলেই দিলাম যে ভাইয়া তুই একটা কোয়েশ্চেন সলভ করার জন্য মাত্র টাইম পাবি হচ্ছে 45 সেকেন্ড। তুই বোঝ, একটা ডিফারেন্সিয়েশনের কোয়েশ্চেন সলভ করতেছিস 5.45 সেকেন্ডে, একটা চুম্বকের ম্যাথ সলভ করতেছিস 45 সেকেন্ডে, মানে হাউ ইজ দিস ইভেন হিউম্যানলি পসিবল? এটা হচ্ছে যে আমি চিন্তা করতেছি যে আমাকে একটা সলভ করতে হবে, যে কতটুক অ্যানোডে বা ক্যাথোডে জমা হচ্ছে বা কতটুক ক্ষয় হচ্ছে, সেটা সলভ করতে হবে উইদাউট ক্যালকুলেটর, হ্যান্ড ক্যালকুলেশনে 45 সেকেন্ডে। বুঝতেছো জিনিসটা? তাহলে এটা কি খুব চারটিখানি কথা লাগছে যে আমার মানে উত্তম প্রিপারেশন বা উত্তম প্র্যাকটিস করা ছাড়া আসলেও সম্ভবই না। বুঝাইতে পারছি নিশ্চয়ই? ওকে, টাইম ম্যানেজমেন্ট মাস্ট। এরপরে যদি আমি আগাই, তাহলে এই জিনিসটা কখন দরকার? এই জিনিসটা আমরা এক্সামের আগাগ দিয়ে বলে দিই, তুমি দাগানো শুরু করবা কি দিয়ে, কেমিস্ট্রি দিয়ে না বায়োলজি দিয়ে, কোথায় কতটুকু সময় দিবা, মোর অরলেস ওভারঅল কতটুকু দাগাতে হয়। কারণ ঢাবি ভর্তি পরীক্ষাতে তুমি যদি তোমার এমসিকিউ খাতার ভিতরে 1 থেকে 10,000-এর ভিতরে না আসো, তোমার রিটেন খাতা চেকই করা হবে না, রাইট? জানো নিশ্চয়ই ইনফরমেশনটা। তার মানে যাদের রিটেন খাতা চেকই করা হলো না, ওরা অটোমেটিক ফেল। ঠিক আছে? আবার এর ভিতরে বেশ কিছু অটোমেটিক ফেল আসে। কেমনে অটোমেটিক ফেল আসে বেশ কিছু? কারণ এখানে এমসিকিউ আর রিটেন মিলায়া পাসটা করতে হয়। আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ পাস করতে হবে এরকম না, আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ রিটেনে পাস করতে হবে এমন না। ধরো টোটালে যাদের 2টা খাতা চেক করা হচ্ছে, ওদের ভিতরে আবার পাশের একটা ফিল্টার হচ্ছে। এমসিকিউ কত? 8, রিটেনে কত? 10। তাহলে মানে সরি, এমসিকিউ কত? 15 মার্ক, আর রিটেন হচ্ছে 10 মার্ক। 25 মার্কের ভিতরে মিনিমাম 8+ পাইতে হবে, নাহলে তুমি ফেল টোটালি। ধরো কেউ একজন কোনো একটাতে 7 পাইছে, টোটালে মিলায় এমসিকিউ আর রিটেন মিলা, যদিও হচ্ছে যে 1 থেকে 10,000-এর ভিতরে আসারই কথা না, বাট স্টিল ধরে নিলাম আমরা, পাইছে 7। এবং অন্যান্য সাবজেক্টে 25-এর ভিতরে, মানে আরও যে 3টা সাবজেক্ট আছে 25-এর ভিতরে ধর 70 পাইছে, মানে 3 25 75 হইতো, তো 70 পাইছে, অনেক মার্ক, মানে 78 মার্ক পাইছে বা 77 মার্ক পাইছে টোটালি। ধর এরা ঢাবিতে মেলা মার্ক যাকে বলে, ইনশাল্লাহ ও টপ 500-এর ভিতরে যাওয়ার কথা, বাট ও রেজাল্ট আসবে ফেল। কেন? কারণ ও 2টা মিলা, ওই যে ওই কোনো একটা সাবজেক্টে যে 7 পাইছে বললাম, রিটেনে 8+ মিনিমাম পাইতে হবে 2টা মিলা, ওইটাই পাই নাই। বুঝছিস মজাটা এখানকার? এই আচ্ছা, এরপরে আসো ভাই বেসিক প্লাস প্র্যাকটিস। এখানে একটা জিনিস খুবই গুরুত্বের সাথে আজকে মাথার ভিতরে ঢুকায় নাও, প্র্যাকটিস এটাই দরকার। এটা হচ্ছে তোমার অ্যাডমিশনের মূল মন্ত্র, যে প্র্যাকটিস ফার্স্ট। একাডেমিকের মূল মন্ত্র ছিল হচ্ছে ভাইয়া, একাডেমিকের মূল মন্ত্র ছিল হচ্ছে বেসিক ফার্স্ট। প্র্যাকটিস ফার্স্ট অবশ্যই অ্যাডমিশনের মূল মন্ত্র হইতে হয়, না হলে আমরা লং টার্মের মধ্যে ছিটকে পড়ে যাবো বেসিক্যালি যাকে বলে। এখন তুমি বলতে পারো যে বেসিক ছাড়া এখন কেমনে শিখবো? ভাই এখন তো দরকারই হচ্ছে এক্স্যাক্ট যা উত্তর চাচ্ছে সেটা করে দেওয়া। তো এই যা উত্তর চাচ্ছে সেটা করে দেওয়া কেবলমাত্র তখন সম্ভব যখন তোমার এক্স্যাক্ট বেসিকটা থাকবে, এবং ওটা ঠিক করার সময় ছিল তোমার একাডেমিক। যদি ওখানে একটু দুর্বলতাও থাকে সমস্যা নাই, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যতটুকু বেসিক দরকার ততটুকুর পিছনে দৌড়াও। কিন্তু এখন আল্লাহর দোহাই লাগে, অ্যাভোগাড্রোর বাস্তব গ্যাসের যে কি বলে ইকুয়েশন, সেটা প্রতিপাদন করতে যেও না, আসবে না। বরঞ্চ কয় মোল গ্যাসের জন্য অ্যাভোগাড্রোর বাস্তব সংখ্যার গ্যাসটা মানে সমীকরণটা কেমন হবে এটা দেখতে পারো, এটা অবশ্যই চলে আসবে। বুঝছো? কোন শর্তে মানে একটা আদর্শ গ্যাস বাস্তবের মতন আচরণ করে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, এটার ব্যাখ্যা এমাগা বক্র দিয়ে দেখতে যাও না, বাট কোন শর্তে আচরণ করে এটা মাস্ট পড়ে যাও, কারণ এটা আসবে। এই জিনিসগুলাই বুঝতে হয় আমাদের, বুঝছো? তো যাই হোক, এরপরে আসে হচ্ছে ভাই টাইম লাইন থেকে ছিটকে না পড়া। দেখো তুমি আজকে শুরু করছো, খুব ভালো। ওই যে ভাই প্রায় হচ্ছে যে আনাস ভাই বলে এর মধ্যে যে প্রথম মানে তোমাকে যেন দেখাই যায় হয় বাসা আর মালিক টাওয়ার, এরকম ভাবেই দেখা যায়, উদ্যানে যেন তোমাকে দেখা না যায়। তো এটা ঢাকার কনসেপ্টে মানুষজন খুব ভালো মতন বুঝবে, অন্যান্য কনসেপ্টে একটু ঝামেলা হতে পারে, বাট স্টিল আমি যেটা বলতেছি খুব ভালো করে বুঝো। তোমাকে যেন দেখাই যায় বাসা এবং তুমি যেখানে পরীক্ষা দিতে যাও সেখানে, আর অন্য কোথাও যেন দেখা না যায়। এই টাইম লাইন থেকে ছিটকে পড়া যাবে না কোনোভাবে। তুমি প্রত্যেকবার হতাশ হবা, এটাই স্বাভাবিক বা সত্য কথা। প্রত্যেকবার হতাশ হবা, তোমাকে উঠে দাঁড়াইতে হবে। তুমি প্রত্যেকবার পারবা না, তোমাকে সেখান থেকে পারার মানসিকতা অর্জন করতে হবে। তুমি প্রত্যেকবার দেখা যাবে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল আপ হচ্ছে না, তুমি প্রত্যেকবার দেখবা তুমি যেরকমভাবে পারফরমেন্স আশা করতেছো সেরকম আসতেছে না, তোমাকে তার দ্বিগুণ পরিশ্রম করতে হবে, তোমাকে তার ডাবল অ্যাপিয়ারেন্সে কামব্যাক করতে হবে। এটা অ্যাডমিশনের মেইন মন্ত্র। অ্যাডমিশনে কখনোই খরগোশগুলা জেতে না, এখানে সবসময় কচ্ছপরাই জেতে। এটা হচ্ছে টিকে থাকার লড়াই। যে হার না মানে তাকে এখানে হারানো খুব কঠিন, এটা সম্ভবই না। অ্যাটলিস্ট সে জেএসটিতে যেয়ে ঢুকে, অ্যাটলিস্ট সে কোথাও যেয়ে ঢুকে, তার ডিজায়ার্ড একটা জায়গার মধ্যেই যেয়ে ঢুকে।
বুঝতে পারছি? সো ঢাবি ক প্রস্তুত রিলেটেড সকল কথাবার্তা ইনশাল্লাহ কম্প্যাক্ট ওয়েতে বোধহয় একটা জায়গার ভিতরে আসছে। বিষয়ভিত্তিক কীভাবে প্রিপারেশন নিবা, টাইম ম্যানেজমেন্টের জন্য কী করতে হবে, ক্যালকুলেটর হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আমরা কী কাজ করব, কোন ধরনের পড়াশোনা আমরা শুরু করব, স্টার্ট করব কি দিয়ে, টাইম লাইনে কীভাবে যুক্ত থাকবো, A to Z। দ্যাটস ওয়াই কন্টেন্টের লেন্থও বোধহয় বেশি বড় হয়ে যাচ্ছে। সো আমরা খুব বেশি সময় নিব না। এরপরে আমরা ঢুকে যাব হচ্ছে একেবারে সাবজেক্ট ওয়াইজ বা স্পেসিফিক কোনো একটা সিঙ্গেল সেকশনে, যখন ইনশাল্লাহ তোমার দেখা যাবে যে পরীক্ষা শেষ হয়েছে, অর্থাৎ তোমার ফাইনাল এক্সাম বোধহয় কয়েকদিন পরেই শেষ হতে চলেছে। ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরে আমরা চলে যাব স্পেসিফিক সেকশনে, প্র্যাকটিক্যাল সহজ যেটা শেষ হওয়ার কথা সেটা বলতেছি। স্পেসিফিক সেকশনে যে এই সেকশনে যে এরকমভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, বুঝছো? সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে এমন, বিষয়ভিত্তিকের মধ্যে অধ্যায়ভিত্তিক প্রিপারেশন এমন, এগুলা ধরতে হবে, এগুলা বলতে হবে, এগুলা পড়তে হবে এমন, সেগুলো রিলেটেড কথাবার্তায় আশা করি বুঝাইতে পারছি। সো প্রিপারেশন নেওয়া শুরু করো। তোমার পরীক্ষা যখনই শেষ হতে দাও, সমস্যা নাই। প্র্যাকটিক্যাল এক্সাম অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট স্টিল তোমাকে প্রিপেয়ার হইতে হবে। ওকে, সো সাইমালটেনিয়াসলি কাজ করা শুরু করো। তুমি নিজেও জানো যে তুমি পারবা এটা, জাস্ট ইফোর্টটুকু ততটুকু দিতে হবে যতটুকু ডিজায়ার্ড, এবং ইনশাল্লাহ পারবা। এই জিনিসটাই আত্মস্থ করে শুরু করো। উপরওয়ালা আছেন, উনি তোমার সাথে জুলুম করবেন না। তুমি তোমার ডিজায়ার্ড জায়গাতে, তোমার যোগ্য জায়গাতে ইনশাল্লাহ পৌঁছাবে। সবাই অনেক ভালো থাকো। স্পেসিফিক অ্যাডমিশন রিলেটেড কী কোয়েশ্চেন বা ঢাবি রিলেটেড কী ঝামেলার ভিতরে ভুগতেছো বা রিলেটেড কোন কোয়েশ্চেনগুলো আছে সেটা কমেন্ট করে জানাতে পারো, আমি নিয়ে সেটার উত্তর দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।